ফার্স্টের ম্যাথটা বললে হবে। আচ্ছা 7.1 যেটা তোমাদের, সেখানে সেটা কিন্তু সিম্পল। কি কি ইনফরমেশন দেওয়া আছে? মেশিনটা হলো ওয়াই কানেক্টেড মেশিন, মেশিনের ভোল্টেজ হলো 208 ভোল্ট। তার মানে কি ওয়াই কানেক্টেড যেহেতু 208 ভোল্ট হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ, আমরা ফেজ ভোল্টেজটা যদি লাগে বের করে নিব 208 কে √3 দিয়ে ভাগ করে। 10 হর্স ম্যাম একটু 1 মিনিট সময় ম্যাম, একটু বের করে নিই ম্যাথটা একটু। আচ্ছা ঠিক আছে, বের করো। ম্যাম ম্যাথটা কি ছিল 208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্টজ। এটা তো 6.1 ম্যাম, 5th এডিশনও ম্যাম আমাদের 6.1 এই। হ্যাঁ তাহলে 6.1 তো তোমরা 7 পয়েন্ট সামথিং তো 4th এডিশন, তো আমার কাছে 5th এডিশন, বুঝছো? আমার কাছে হার্ড কপি যেটা সেটা হচ্ছে 5th এডিশন। হ্যাঁ 5th এডিশনে 6 পয়েন্টস, চ্যাপ্টার 6 হচ্ছে ইন্ডাকশন মোটর। 5th এডিশন 7.1 থেকে। হ্যাঁ আমি লিখছি ওটা হচ্ছে 4th এডিশন, ওটা কি 5th এডিশন লেখা ছিল? জি ম্যাম। ওটা 5th এডিশন ছিল। তাহলে তো আমার এটা এডিট করতে হবে, কেন এই মিস্টেকটা হলো? এই জন্য ম্যাম প্রবলেমটা হচ্ছে। এই জন্যই তোমাদের ম্যাম সমস্যা হচ্ছে ম্যাম, মানে একেবারে আমি কেন খেয়াল করলাম না। 4th এডিশন হবে। আচ্ছা তাহলে কি আজকে স্কিপ করব? তোমরা আবার দেখো যেগুলো 6.1 যেটা মানে তোমাদের যে বই, সেই বইয়ের ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা দেখবা ম্যাথগুলো। ম্যাম সেটাই। সফট কপি তোমাদেরকে সফট কপি দেওয়া হচ্ছিল তো যার জন্য দাঁড়াও কোথায় ম্যাথ সাজেশন দিলাম আমি। ম্যাথ 5th এডিশন দিয়ে দিচ্ছি আমি, 4th এডিশন এডিট করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা এটা এডিট করে দিব। এখন কি ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব? তোমরা আসলে চ্যাপ্টার ডিসি মেশিনের চ্যাপ্টার নিয়ে বোধহয় পড়ছো, এরপরে কি ইন্ডাকশন মোটরের পর ডিসি মেশিন বোধহয়, সেই চ্যাপ্টারগুলো পড়ছো দেখি তোমাদের কনফিউশন তৈরি হয়েছে। ম্যাম ম্যাথগুলো তাহলে 6.1 দেখিনি একবার, দেন আবার আমি এডিট করে দিব এটা। আর হচ্ছে 6.1 থেকে 6.8 4th এডিশনে আমি যেটা দিছিলাম সেটা আসলে 4th এডিশনে, আর 5th এডিশনে হচ্ছে 6.1 থেকে 6.8। তোমরা একবার দেখো, দেখার পরে যা যা বুঝো না একটু মার্ক করবা, তারপরে আমরা ইনশাল্লাহ ঈদের পরে ফার্স্ট শনিবার যেদিন হবে সেদিন যদি তোমরা বসতে চাও তাহলে আমরা ফার্স্ট শনিবার ম্যাথগুলা নিয়ে বসতে পারি। নেক্সট দিন কথা বলবো যে তোমরা এরপরে আমরা কিভাবে আগাবো, শেষ হয়ে গেলে এরপরে কি করবো। হ্যাঁ ম্যাম 6.1 এর ম্যাথ কি ম্যাম হচ্ছে S20 220 ভোল্ট 3 ফেজ 6 পোল 50 হার্টজ, এটা না ম্যাম? ইন্ডাকশন মোটর ইজ রানিং। হ্যাঁ यस ঠিক আছে। আচ্ছা ওকে তাহলে ম্যাথ থাকুক। হ্যাঁ ম্যাথ তো আর সমস্যা নাই, মানে সমস্যা হইতে পারে, পরে ট্রাই করো, নিজেরা প্র্যাকটিস করো, ম্যাম তারপর প্রবলেম হলে আবার আমরা কথা বলি। আচ্ছা আজকে আমরা যেটা নিয়ে বসবো সেটা, আর কি কথা আছে কারো? আর কোনো প্রবলেম আছে? অন্য কোনো প্রবলেম কারো? আগের ক্লাসগুলো বুঝি নাই বা সামথিং? আচ্ছা ঠিক আছে, আমরা এখন তাহলে শুরু করি আজকের ক্লাস। আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে আমরা সিঙ্গেল ফেজ, এগুলোর তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দিব নোটটা। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা দেখব, ইন্ডাকশন মোটর। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর মানে কি? 3 ফেজ মানে কি? এ বি সি তিনটা ফেজ আমরা সাপ্লাই দিছিলাম। আর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর দেখেই বোঝা যাচ্ছে একই টাইপের ওয়ার্কিং প্রিন্সিপাল হবে। ইন্ডাকশন মোটর যেহেতু একই রকম, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের একটা ব্যাপার থাকবে। মোটর যেহেতু তার মানে ইলেকট্রিক্যাল এনার্জি দিব, সেখান থেকে মেকানিক্যাল এনার্জি আমরা পাবো। আর সিঙ্গেল ফেজ মানে এখানে সাপ্লাই দিব মাত্র একটা ফেজ, এ ফেজ মাত্র সাপ্লাই দিব। আমরা যে বি সি ওয়াইন্ডিং রাখছিলাম সেখানে সাপ্লাই দিছিলাম সেটা আর রাখবো না। তখন কনস্ট্রাকশনটা কি হবে? আমরা একটা সিলিন্ডার নিব, সিলিন্ডারের এখানে কোরের মধ্যে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের তৈরি, কোরের মধ্যে 2টা স্লট রাখলাম, মানে সিম্পল কনস্ট্রাকশনটা আমি বলছি, 2টা স্লট রাখবো।
এখান থেকে তার পেঁচানো শুরু হবে, এখানে তারটা শেষ হবে, এইখান থেকে এই পর্যন্ত L1 এবং নিউট্রাল সিঙ্গেল ফেজ সাপ্লাই আমরা এখানে দিব। দেওয়ার ফলে আমাদের একটা ফ্লাক্স তৈরি হবে। ফ্লাক্সের নাম কি? ফ্লাক্সের ডিরেকশন কারেন্টের ডিরেকশন অনুযায়ী হয়তো ফ্লাক্সের ডিরেকশন হবে এই বরাবর, সেটার নাম হচ্ছে ফাই এ। ফাই এ তৈরি হবে। আচ্ছা, এখন বলো ফাই এ যদি তৈরি হয় তাহলে কি মোটরটা ঘোরা শুরু করবে? না ম্যাম। করার কথা না কিন্তু, কারণ আমাদের আগে কি ছিল, ফাই বি ছিল, ফাই সি ছিল, এবং এদের তিনজনের সামেশনের ফলে আমরা যে ফাই নেট পাচ্ছিলাম সেই ফাই নেটটা গিয়ে ঘুরতেছিল, রোটেটিং ছিল, যার জন্য রোটরটা সেটাকে ফলো করতে গিয়ে সে নিজেও ঘোরা শুরু করছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো ফাই এ, তার ডিরেকশন একটাই ফেজ, যেহেতু ফ্লাক্স তৈরি হবে, ফাই এ কিন্তু সারা জীবনই এই বরাবরই তৈরি হতে থাকবে। মান পরিবর্তন হবে, যেহেতু লাইন ওয়ান নিউট্রালের মধ্যে যে ভোল্টেজটা আমি সাপ্লাই দিচ্ছি সেই ভোল্টেজটা সময়ের সাথে সাথে সাইন ওমেগা টি হিসেবে চেঞ্জ হচ্ছে, সো এই সার্কিটের কারেন্টটা চেঞ্জ হবে, সময়ের সাথে সাথে মানে চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী ফ্লাক্স যেটা জেনারেট হবে সেটাও মানে চেঞ্জ হবে, কিন্তু তার ডিরেকশন কিন্তু সবসময় এই বরাবরই থাকবে, কারণ তারটাকে পেঁচানো হচ্ছে এই বরাবর, ফাই বি ফাই সি এর কোনো অস্তিত্ব নাই। তার মানে ফাই নেট যেটা তৈরি হবে সেটা ইকুয়াল টু ফাই এই হবে, একটাই ফ্লাক্স তৈরি হবে এই মেশিনে। তো এই ফ্লাক্সটার যেহেতু মানে সরি ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো রোটেশন আমরা পাচ্ছি না, সে কি করবে, মাঝখানে যে ফাঁকা জায়গাটাতে আমরা কি করবো, রোটর বসাবো। রোটরটা অবস্থা কি, রোটরের গায়ে একই রকম স্কুয়েল কেজ, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের রোটরটা হয় ওম রোটরের মতো না, শুধুমাত্র স্কুয়েল কেজের মতোই হবে, এক টাইপ অফ রোটরই আমরা পাবো, দুই টাইপ পাওয়া যায় না, ওম রোটর বা স্লিপ রিং রোটর যেটা, সেটা আর এখানে থাকে না, এই মেশিনে একটাই রোটর থাকে, এক টাইপের রোটরই থাকে, সেটা হচ্ছে স্কুয়েল কেজ। রোটরটা আমি প্লেস করলাম, ফ্লাক্স চেঞ্জ হচ্ছে মানে, কিন্তু ডিরেকশন বা ঘোরাঘুরির কিছু পাচ্ছি না, তার মানে রোটর গুলাতে ভোল্টেজ ইনডিউসড হবে, ইনডিউসড হবে, রোটরের মধ্যে আই তৈরি করবে, আই ফ্লো করবে, রোটরের মধ্যে ফ্লাক্স তৈরি হবে, কিন্তু এই ফ্লাক্স ফাই এ এবং ফাই আর কেউই রোটেটিং হবে না, কেউই ঘুরতে চাবে না। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, এই অবস্থায় চলতে থাকবে, মেশিনে কেউ ঘুরতেছে না, মেশিনটা কিন্তু তখন একদম সিম্পল একটা ট্রান্সফরমার যা করে, মেশিনটা একদম একটা ট্রান্সফরমারের মতোই আচরণ করবে, প্রাইমারি হবে একটা স্টেটর, সেকেন্ডারি হবে রোটর, কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকবে না, একদম ট্রান্সফরমার মতো চলবে। তো এই অবস্থাকে আমরা বলি এই মেশিনের স্টার্টিং টর্ক হচ্ছে জিরো, স্টার্ট হচ্ছে জিরো, মেশিনটা স্টার্ট হইতে পারে না। স্টার্ট হওয়ার জন্য যে এনার্জিটা লাগে, ওখানে কিন্তু ফাইনেট ঘূর্ণনের ফলে আমরা এখানে একটা ঘূর্ণন এনার্জি পাচ্ছিলাম, একটা টর্ক পাচ্ছিলাম, সেটা টর্ক আছে, কিন্তু এইখানে কোনো ঘূর্ণন পাচ্ছি না, তো এই মেশিনটাকে এই জন্য আমরা বলি জিরো স্টার্টিং টর্ক মেশিন। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা জিরো স্টার্টিং টর্ক মেশিনও বলি। আচ্ছা, এটা কখনো তোমাদের কেউ জিজ্ঞেস করতে পারে যে একটা মেশিনের স্টার্টিং টর্ক জিরো, তার মানে মেশিনটা কি মেশিন? সেটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন। আচ্ছা, এখন এই সমস্যা দূর করার জন্য আমার তৈরি করতে হবে কি, এমন একটা সিচুয়েশন তৈরি করব যাতে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাই। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো, সেটা করতে হলে কি করতে হবে, একটা ফেজ আমার কাছে আসছে এ ফেজ, আমি আরেকটা ফেজ নিয়ে আসতে পারি, কিন্তু এমনিতে আমার কাছে অ্যাভেলেবেল কিন্তু থ্রি ফেজ নাই। যদি থ্রি ফেজ অ্যাভেলেবেল থাকতো তাহলে আমি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিয়ে চিন্তাই করতাম না, আমি থ্রি ফেজ দিয়ে কাজ চালাইতাম। বাট ধরো এমন একটা সিচুয়েশনে আমি উপস্থিত যেখানে আমার কাছে তিনটা ফেজের সাপ্লাই নাই, শুধু এ সাপ্লাই আছে, এ বি সি ফেজ নাই আমার কাছে, তাহলে আমি কি করতে পারি? তো মেশিনটা বানানো যাবে, কি করতে হবে, আচ্ছা কি করতে হবে, আমরা কি করব, এই মেশিনে মেশিনটা আগের মতোই রাখবো, এই মেশিনে এইখানে তারটা যে পেঁচালাম, এখানে স্লট কাটলাম, এখানে যে স্লট কাটলাম তার সাথে সাথে ঠিক 90 ডিগ্রি বরাবর এখানে আরো কতগুলো স্লট কাটবো। আমি সিম্পল ছবিটা রাখলাম, এখানে তার পেঁচাবো, নিয়ে তারটা এখানে পেঁচাবো, গিয়ে এটা যাবে কোথায়, লাইন ওয়ান
নিউট্রালে যাবে। এখানেও আমি তার পেঁচাবো, তারটা এখানে নিব, নিয়ে এখান থেকে দুইটা পয়েন্ট বের হবে, এখান থেকে একটা পয়েন্ট বের হবে। তাহলে এখানে ফেজ, এটা এখানে কি ফেজ দিব, এখানেও যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল একটা ফেজই, আমরা এখানেও লাইন 1 নিউট্রাল নিউট্রাল কানেক্ট করে দিব। তার মানে কি, এই বরাবর আমি ফাই এ তৈরি করব, এই বরাবরও আমি তারটাকে জাস্ট পেঁচালাম, একই তার মানে দুইটা প্যারালাল তার নিলাম। ধরো সোর্স, একটা সোর্স আমার কাছে আছে, লাইন 1 নিউট্রাল সোর্স আছে, এই লাইন 1 নিউট্রাল সোর্স আছে, এই সোর্স থেকে নিয়ে দুইটা তার থাকবে আমার কাছে, প্যারালাল দুইটা পথ থাকবে। একটা এই তারটাকে আসলে পেঁচাইছি এই বরাবর আর এই বরাবর, আর এই তারটাকে পেঁচাইছি এই বরাবর আর এই বরাবর। তোমরা কি বুঝতে পারছো ছবিটা? यस मैडम। আচ্ছা, এইটা করাতে লাভ কি হইলো, আমি দুইটা ফেজ পেলাম, একটা ফাই, আমি প্রথমে নাম দেই দুইজনই একই, দুইটা প্যারালাল পথ, দুইটা তারই একই রকম ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং যা এই ওয়াইন্ডিংও একই রকম। দুইটা যদি আইডেন্টিক্যাল ওয়াইন্ডিং হয় তাহলে দুইটাতে একই ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, একই রকম কারেন্ট ফ্লো করবে, একই রকম ফ্লাক্স তৈরি হবে। সেটা হচ্ছে ফাই এ ফাই এ। ইনিশিয়ালি আমি ভাবলাম এরকম একটা সিচুয়েশন করলাম, তাতে কি হলো, আমি কিন্তু স্পেসে তাদেরকে ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা তারকে বসাইছি। ওই যে এ বি সি তে যেমন আমি একজনকে 120 ডিগ্রি, একজনের থেকে একজনকে 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি করে বসাইছিলাম, সেরকম করে এখানে বসাইছি, তারগুলাকে 90 ডিগ্রি করে বসাইছি। কিন্তু তাদেরকে মানে বা এখানে কিন্তু মানেও ডিফারেন্স ছিল, এ ফেজ একরকম মান দিবে এক এক সময়, সি ফেজ একরকম মান দিবে এক এক সময়, বি ফেজ এক এক সময় এক এক রকম মান দিবে। এখানে তা না করে আমরা একই মানই রাখলাম, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এই কাজটা করলাম, করে লাভটা কি হলো, কোনো লাভ হবে না। যেই ফাইন নেটটা তৈরি হবে, মাঝ বরাবর তৈরি হবে ফাইন নেট, সেটা এই বরাবরই ফাইন নেটটা সবসময় থাকবে, কোনো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমরা আসলে পাবো না, ফাইন নেট সবসময় এই বরাবর থাকবে। এখন এই সিচুয়েশনটাকে আমি আরেকটু ইমপ্রুভ করব। কিভাবে ইমপ্রুভ করব, এই যে ওয়াইন্ডিংটা বসাইছি, সোর্স তো আমার একটাই, একটার বেশি বসানো যাবে না, এই ওয়াইন্ডিং এর সাথে আমি বেশি বেশি করে রেজিস্ট্যান্স লাগাই দিলাম। এটা একটা সিচুয়েশন হতে পারে, এই ওয়াইন্ডিং এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম। তো সিরিজে আসলে আমরা রেজিস্ট্যান্স আলাদা করে লাগাই না, যেটা করা হয় ওয়াইন্ডিংটাতে তারটা যে পেঁচাইছি, তারটা দুইটাকে, এই যে এই ওয়াইন্ডিং যেটা, এই তারটা, এই ওয়াইন্ডিং, এটাকে নাম দিলাম W1 আর এটা হচ্ছে ওয়াইন্ডিং 2 W2। তো এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স রাখা হয় কম, R1টা একটু কম হবে, আর R2 যেটা হবে এই ওয়াইন্ডিং এ, R2টা বেশ বড় হবে। মানে তারটা যে পেঁচাইছি তারটাকে তারের রেজিস্ট্যান্স বাড়ানোর উপায় কি, চিকন চিকন তার আমরা ব্যবহার করব। আর R1 যেহেতু ছোট, তার মানে মোটা মোটা তার ব্যবহার করতে হবে। W1 ওয়াইন্ডিংটা হবে মোটা মোটা তার, W2 ওয়াইন্ডিংটা হবে চিকন চিকন তার করে দুইজনকে দুই বরাবর পেঁচাইলাম, পেঁচায় তাদেরকে আমরা একটা প্যারালাল সোর্সের সাথে কানেক্ট করে দিলাম। এখন এই অবস্থাতে কি হবে, দুইজনের মধ্যে দিয়ে, যেহেতু দুইটা ওয়াইন্ডিং আইডেন্টিক্যাল না, তাদের দুইজনের মধ্যে রেজিস্ট্যান্সের ডিফারেন্স আছে। তাহলে এই সার্কিটটাতে আমি একটু মুছি, ক্লিন করি। এটা হচ্ছে আমাদের সোর্স ছিল, সোর্স থেকে নিয়ে আমি তারটা পেঁচাইলাম। এই যে একটা ওয়াইন্ডিং কে আমরা শো করতে পারি কি হিসেবে, ওয়াইন্ডিং আসলে মানে এখানে সার্কিটে একটা রেজিস্ট্যান্স আছে, ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স, আর ওয়াইন্ডিং এর অবশ্যই একটা রিঅ্যাকট্যান্স আছে এক্স, এটাকে আমরা এক্স এম নাম দিচ্ছি, এটাকে নাম দিচ্ছি আর এম নাম দিলাম, আমার ইচ্ছা, হ্যাঁ কেন দিলাম সেটা পরে বলবো। আচ্ছা, এরপরে এই ওয়াইন্ডিংটা যখন পেঁচাইছি তখন চিকন তার ব্যবহার করছি, তার মানে এই ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স অনেক বড়, আর এ, এটার নাম দিছি আর এ, আর এরও রিঅ্যাকট্যান্স আছে, সেটার নাম হচ্ছে এক্স এ। দুইটা পথের যেহেতু প্যারালাল ভোল্টেজ সেম, কিন্তু দুইটা পথের ইম্পিডেন্স আবার ডিফারেন্ট, ইম্পিডেন্স ডিফারেন্ট হওয়ার কারণে এখান দিয়ে যে কারেন্ট যাবে সেটার নাম যদি আইএম বলি, এখানকার যদি কারেন্ট যায় সেটা যদি আইএ হয়, আইএ আর আইএম ডিফারেন্ট মানের হবে। আইএ এবং আইএম যদি ডিফারেন্ট মানের হয়, তাদের কারণে যে ফ্লাক্স তৈরি হবে তার নাম, একজনের নাম দিলাম ফাই এম আর একজনের নাম দিলাম ফাই এ।
এই ফাই এম এবং ফাই এও ডিফারেন্ট হবে। এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ম্যাডাম এটা যদি বোঝা যায় তাহলে অবস্থাটা কি হবে? সর্বনাশ। আচ্ছা ম্যাডাম, একটু দাঁড়ান, হ্যাঁ বলো। আচ্ছা ম্যাডাম, এখানে হচ্ছে ম্যাডাম রোটর মানে যখন মানে একবার ঘুরবে তখনই কি মানে শুধু মানে প্রথমবারের জন্য কি মানে মানে টর্ক উৎপন্ন হবে নাকি মেশিন তো ঘুরবেই না। মানে তুমি কি সিঙ্গেল ফেজের কথা জিজ্ঞেস করতেছো? সিঙ্গেল ফেজে কিন্তু মেশিনটা ঘুরেই নাই। আমার মেশিন কিন্তু এখনো পর্যন্ত ঘুরতে পারে নাই। আচ্ছা জি ম্যাডাম, বুঝছি। আমি কি আবার শুরু করব? তোমাদের কি কোনো কনফিউশন হচ্ছে যে মানে এই জায়গাটা বুঝি নাই ম্যাডাম বা এরকম কনফিউশন হলে বলো। হ্যাঁ? কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এখানে আমার দুইটা ফ্লাক্স তৈরি হচ্ছে। আমি যখন ছবিটা আঁকছিলাম তখন দেখছিলাম কি যে আমার এই যে ইয়াটা ছিল এই বরাবর আমার ফাই এটা তৈরি হয়েছিল, আর আরেকবার চার পেঁচানোর ফলে এই পাশে ফাই এ তৈরি হয়েছিল, বাট তারা সমান মানের ছিল। এবার কিন্তু তা হবে না। এবার আমার ফাই এম তৈরি হবে এবং ফাই এ তৈরি হবে, তাদের মান কিন্তু ডিফারেন্ট হবে। একজন ধরলাম, একজন হলো ম্যাক্সিমাম ভ্যালু আছে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি, আরেকজন হবে ফাই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাদের মধ্যে কিন্তু এখন অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে, দুইজন সমান সমান হবে না, কারণ দুইজন কার থেকে তৈরি হয়েছে? আইএম থেকে একজন তৈরি হয়েছে, আইএ থেকে একজন তৈরি হয়েছে। আইএম এর পথের ইম্পিডেন্স আর এম প্লাস জে এক্স এম যা, আর আই এর পথের ইম্পিডেন্স যেটা আর এ প্লাস জে এক্স এ, তারা কিন্তু ভিন্ন। দুইটা ইম্পিডেন্স ভিন্ন হওয়ার কারণে দুইজনের কারেন্ট ভিন্ন, সময়ের সাথে সাথে দুইজনের কারেন্ট ভিন্ন হবে। কারেন্ট যদি ভিন্ন হয় তাদের কারণে যে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সের মানটাও ভিন্ন। এখন এই দুইটা ফ্লাক্স তুমি যোগ করো, যদি এই ফাই এ এবং ফাই এম যদি যোগ করো, যে ফাই নেটটা পাবা, সেই ফাই নেটটা এখন দেখবা সময়ের সাথে সাথে তার ডিরেকশন চেঞ্জ করবে। তার মানে এটা এখানে আমি একটা রোটেটিং, একদম আগের মতোই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে যা ছিল কাহিনী ঠিক সেটাই পাবো। আমরা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পাওয়া মানে কি? আমরা অটোমেটিক মেশিনটাও ঘোরা শুরু করবে, রোটরটা ঘোরা শুরু করবে। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি, যা বুঝো নাই সেটা আবার শুরু আমি কোশ্চেন করতেছি, তোমরা বুঝছো কিনা। আচ্ছা, মেশিন কেন স্টার্ট হয় না? সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন স্টার্ট হয় না? ক্লাসের শুরুতেই আমি বলছি এটা কেন হয় না। কেউ একজন অ্যানসার তাও দাও। স্টার্ট কারণ জিরো থাকে। ফাইনেট ইন্ডিউসড হয় না, ইনডিউসড হয় না। ইনডিউসড হয় না? না, ফাইনেট উৎপন্ন হয় না। আচ্ছা, ফাইনেট উৎপন্ন হয় না কথাটা রোটরের কোনো স্পিড থাকে না। ইন্ডিউস জিরো ম্যান। হ্যাঁ, স্টার্টিং টর্কটা ভেরি গুড। টাওয়ার স্টার্টটা হচ্ছে আমার জিরো হয়, ঠিক আছে, কথাটা ঠিক আছে। টাও স্টার্ট হচ্ছে জিরো, বাট কেন জিরো? কেন স্টার্টিং টর্কটা জিরো জেনারেট হচ্ছে? কেন স্টার্ট হচ্ছে না? একটা ফিজিক্যাল ব্যাখ্যা দাও যে কেন হচ্ছে স্লিপটা না। জিরো থাকে। স্লিপ কি জিরো হয়? স্লিপ ম্যাম। না, স্লিপ জিরো হবে না তো। ম্যাম একদিকে যেহেতু ফাই এ থাকে ডিরেকশনটা, একদিকে যেহেতু ফাই এ থাকে, তো ম্যাম হচ্ছে ফাইনেটটা জাস্ট হবে ফাই এ বরাবরই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা সেই ক্লাউড জন্য- জেনারেট হয়, সেটা হচ্ছে ফাই এ। ভেরি গুড, ভেরি গুড। কি অ্যান্সার দিলা এটা? দাঁড়াও আমি দেখতে হবে। ম্যাম রেজ 1। আচ্ছা, মার্ক করে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে আমার ও যেটা বললো সেটাই ঠিক, যে আমার একটাই ফ্লাক্স, আমি একটাই ওয়াইন্ডিং পেঁচাইছি, একটাই ফ্লাক্স তৈরি হয়েছে ফাই এ। এই ফাই এ একটা ডিরেকশনই বরাবর। আমরা তো দেখছি যে ফ্লাক্স যেটা তৈরি হবে তার মান পরিবর্তন হবে কিন্তু একটা ডিরেকশন বরাবর। তাহলে ফাই নেট যেটা, এখানে তো ফাই বি ফাই সির কোনো অস্তিত্ব নাই বা অন্য কোনো ফ্লাক্সের অস্তিত্ব নাই, শুধু আছে ফাই এ। তাহলে ফাই নেটও তৈরি হবে যেটা, সেটা এক বরাবরই থাকবে, ওই ফাই এ বরাবরই তৈরি হবে। তো একটাই ফ্লাক্স থাকবে, যার কারণে ডিরেকশনে যার কোনো চেঞ্জ হইতেছে না, কোনো রোটেশন হচ্ছে না, কোনো চেঞ্জ, সে ঘুরে ঘুরে ভিন্ন ভিন্ন ডিরেকশনে যাচ্ছে না, মানেই শুধু পরিবর্তন হচ্ছে। সো মানে পরিবর্তনের জন্য রোটরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, রোটরে কারেন্টও তৈরি হবে, রোটরে ফ্লাক্সও তৈরি হবে, কিন্তু ওই ফ্লাক্সটা
এক বরাবরই থাকবে, কারণ সে ফাই এ কে ফলো করতে চায়। ফাই এ তো ঘুরতেছে না, বা ফাই নেট তো ঘুরতেছে না, এক বরাবরই আছে। সো ও ওই বরাবরই থাকবে, মেশিনটা আর ঘুরবে না। এই কারণে ঘুরতেছে না যেহেতু, তার মানে আমি এটাকে অন্য ভাষায় বলতে পারি কি, যে আসলে ওর মধ্যে কোনো টর্ক তৈরি হচ্ছে না ঘোরার জন্য, ওর মধ্যে কোনো ফোর্স ফিল হচ্ছে না, তার মানে স্টার্টিং টর্ক হচ্ছে 0। তো এটা সলিউশন করার জন্য আমরা কি করলাম? আরো দুটো মানে দাঁতের মতো যেটা 90 ডিগ্রি করে ইউজ করা হয়েছে, একটা চিকন তার ইউজ করা হয়েছে যাতে হচ্ছে রেজিস্ট্যান্স কম থাকে, আর যার কারণে হচ্ছে ফাই এম চেঞ্জ হবে, দুইটা ডিফারেন্স আসবে, ফাই নেট তখন তৈরি হবে। আচ্ছা, এখানে আমরা কি করলাম? এটাও কি একই জনই অ্যান্সার দিলা নাকি বাকিরা কই? জি ম্যাম, বুঝছি ম্যাম। বাকিরা বুঝছো? আচ্ছা, এখানে কি বললো ও, যে আমরা যেই তারটা আগে শুধুমাত্র একই সোর্সই ব্যবহার করবো, কারণ আমাদের কাছে সোর্স একটা ছাড়া আরো অ্যাভেলেবল নাই, বিসি ফেজ আমার কাছে নাই, এ ফেজই শুধু আছে। ওই সোর্সটাই রাখবো, একই সোর্সই রাখবো, কিন্তু যখন তার পেঁচাচ্ছি, এটা তো টেনে এনে এখানে পেঁচালাম, এই প্যারালাল লাইন থেকে এখান থেকেই টেনে এখানে পেঁচাবো, নিয়ে এখানে পেঁচাবো, নিয়ে তারটা বের করব। এইখানেই আমার একই তার দুই জায়গায় পেঁচাবো, প্যারালাল লাইন দুই জায়গা থেকে, একটা সোর্স থেকে দুইটা প্যারালাল লাইন টানবো, দুই জায়গায় তার পেঁচাবো। পেঁচানোর ফলে একটা জায়গায় যে তারটাকে পেঁচাই দিচ্ছে, একটা যে প্যারালাল লাইন টানছি, সেই লাইনটাকে আমরা কি করব, বিভিন্ন প্রসেস আছে, আমরা আস্তে আস্তে দেখবো। আমরা একটা পথের মধ্যে ধরো আমি খুব ইজিয়েস্ট মেথড কি, আমরা একটা লাইন যে টানলাম, সেই লাইনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা কি করব, সারফেস এরিয়াটাকে আমরা চিকন রাখলাম, মানে চিকন তার টানলাম, টেনে পেঁচাইলাম। তো তার যেহেতু চিকন টানছি, তার রেজিস্ট্যান্স অনেক বেশি হবে। রেজিস্ট্যান্স বেশি হইলে ভোল্টেজ একরকম ভোল্টেজ দিলেও কারেন্টটা কি, রেজিস্ট্যান্স বেশি মানে কারেন্টের মান তো কম আছে, কারেন্টের অ্যাঙ্গেলটাও সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, কারণ কি ওই পথের মধ্যে ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্সও আছে, রেজিস্ট্যান্সও আছে। তো রেজিস্ট্যান্সের মান খুব বড় হলে কারেন্টটা দেখা যাবে কি বলবো, প্রায় 0 ডিগ্রির কাছাকাছি হবে। আর আরেকটা যে তার টানবো, সেই তারটা একটু মোটা রাখবো, মোটা রাখা মানে কি, তার রেজিস্ট্যান্স কম। তো রেজিস্ট্যান্স কম মানে সেখানে ইন্ডাকটেন্স হচ্ছে প্রায়োরিটি পাবে। তো এই পথে কারেন্টটা ইন ফেজে থাকবে, যেখানে রেজিস্ট্যান্স বেশি সেই পথে কারেন্টটা হচ্ছে ইন ফেজে থাকবে ভোল্টেজের প্রায়। আর যেখানে রেজিস্ট্যান্সটা কম, তার মানে ইন্ডাকটিভটা বেশি প্রায়োরিটি পাবে, সেই পথে কারেন্টটা হচ্ছে ভোল্টেজের সাথে ল্যাগিং অবস্থায়, প্রায় 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় থাকবে। তাহলে একজন হচ্ছে 0 ডিগ্রি বরাবর কারেন্ট থাকবে, আর আরেকটা হচ্ছে কারেন্ট যেটা হচ্ছে 90 ডিগ্রি বরাবর থাকতেছে, ল্যাগিং অবস্থায় থাকতেছে। তাহলে ফ্লাক্সও যেটা জেনারেট হবে দুইটা আলাদা আলাদা কারেন্টের জন্য, যে ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সেরও একই রকম 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি অবস্থা থাকবে প্রায়। থাকলে ফ্লাক্স, তার মানে একই সোর্স থেকে আমি তার টানলাম, কিন্তু তার চিকন মোটা করে আমি দুইটা ফ্লাক্স জেনারেট করতে পারলাম। দুইটা ফ্লাক্সের যেহেতু তার পেঁচাইছি আমি দুইটা ভিন্ন ভিন্ন জায়গায়, তো তাদের ডিরেকশন ভিন্ন হবে এবং তাদের সময়ের সাথে সাথে চেঞ্জটাও ডিফারেন্ট হবে, কারণ যেহেতু সময়ের সাথে সাথে একজনের কারেন্ট একভাবে চেঞ্জ হচ্ছে, আরেকজনের কারেন্ট আরেকভাবে চেঞ্জ হচ্ছে। সো ভিন্ন ভিন্ন মানের পাবো ফ্লাক্স, ভিন্ন ভিন্ন দিক বরাবর পাবো ফ্লাক্স, দুইটা ফ্লাক্স পাইলাম। তার মানে এদের দুইজনের যোগফল যে ফাই নেট পাবো, দেখবা তোমরা নিজেরা যদি হাতে কলমে করো, দেখবা যে ফাই নেটটা এবার জেনারেট হচ্ছে, সেই ফাই নেটটা একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে। তাহলে মোটরটা সেই অনুযায়ী আমার ঘুরতে থাকবে। বোঝা গেল? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা যাব মেথডে যাব, যে এরপরে এইটা তো আমি পদ্ধতিটা বের করলাম, বের করার পরে আমি শুধু একটা পদ্ধতিতে কেউ স্টপ থাকে না, যে মোটা তার চিকন তার ব্যবহার করলাম, এই পদ্ধতিতেই কেউ স্টপ থাকে না। মানুষ বিভিন্ন পদ্ধতি পরে ইমপ্রুভ করছে, দেখছে যে এই পদ্ধতি ব্যবহার করলে এই যে ভিন্ন ভিন্ন ইম্পিডেন্স তৈরি করা, সেটা কি কি ব্যবহার করে আমরা কিন্তু কি করতে পারি, আমি যেটা করছি মোটা তার চিকন তার মানে কি রেজিস্ট্যান্স ভ্যারি করছি। আর অনেকে কি করে, ইন্ডাকটেন্স ভ্যারি করে, অনেকে ক্যাপাসিটর ভ্যারি করে। এখন করতে করতে দেখা গেল ক্যাপাসিটর যদি সিস্টেমে অ্যাড করি, আমার সবচেয়ে ভালো পারফরমেন্স পাওয়া যায়। তো এই মেথডগুলো নিয়ে এরপরে ডিসকাস করি আমরা, যে কি কি মেথডে এই সিস্টেমটাকে চালু করা যায়। আচ্ছা, মেথডটা গুলো আমি একটু দেখি। তিন রকম মেথড আছে, আমি তোমাদেরকে পিডিএফটা দেখাচ্ছি।
কি ব্যাপার, পিডিএফ কি নামানো হয় নাই? আচ্ছা, এটা দেখো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং এর আমরা মেথড আছে কয়েকটা। তো ওর যেহেতু ইন্ট্রিনসিক টর্ক, স্টার্টিং টর্ক ইনিশিয়ালি ওর নিজে থেকে তৈরি হয় না, তো আমরা 3 ধরনের মেথড ব্যবহার করি এটা স্টার্ট করার জন্য। একটাকে বলি স্প্লিট ফেজ ওয়াইন্ডিংস মেথড, আর একটা হচ্ছে ক্যাপাসিটর ফেজ ওয়াইন্ডিংস মেথড, আর শেডেড স্টেটর পোল স্টার্টিং মেথড। আচ্ছা, এখন যখন স্প্লিট ফেজ ওয়াইন্ডিং মেথড ইউজ করি তখন আমরা কি করি, যে একটু আগে যে মেথডটা দেখলাম যে দুইটা স্টেটর ওয়াইন্ডিং ইউজ করব, যাদের একটার নাম দিয়ে আমি মেইন ওয়াইন্ডিং, আরেকটা হচ্ছে অক্সিলিয়ারি স্টার্টিং ওয়াইন্ডিং। মেইন ওয়াইন্ডিং মানে হচ্ছে যেটা আসলে মেশিনে থাকবেই, এই L1 নিউট্রাল কানেক্ট করার জন্য যে ওয়াইন্ডিংটা লাগেই, সেটা হচ্ছে আমাদের মেইন ওয়াইন্ডিং। আর তার সাথে প্যারালালি আমরা আরেকটা ওয়াইন্ডিং কানেক্ট করে দেই, যার ইম্পিডেন্সটাকে আমরা চেঞ্জ করে ফেলি, যাতে মেশিনটা দুই রকম ফ্লাক্স তৈরি করতে পারে, দুই মানের। তো এই ওয়াইন্ডিংটার নাম হচ্ছে অক্সিলিয়ারি স্টার্টিং ওয়াইন্ডিং। তো এই ওয়াইন্ডিংটা দেখা যায় একবার মোটরটা স্টার্ট হয়ে গেলে এই ওয়াইন্ডিংটাকে আমরা মেশিনে রাখি না, একবার স্টার্ট হওয়ার পরে ওই অক্সিলিয়ারি ওয়াইন্ডিংটাকে দূর করে দেই, শুধুমাত্র মেইন ওয়াইন্ডিংটাই এক্সিস্ট করে সার্কিটে। আচ্ছা, এরপরে কি ব্যাপার, একটু ওয়েট করো তোমরা। পিসি হ্যাং করলো কেন? মহাযন্ত্রণা। তো এখানে ওয়াইন্ডিংস তো আমরা কি করলাম, দুইটা ব্যবহার করলাম, দুই সেট অফ ওয়াইন্ডিং। একজনের নাম হচ্ছে মেইন ওয়াইন্ডিং, আরেকজনের নাম হচ্ছে অক্সিলিয়ারি ওয়াইন্ডিং। আমি যেটা বললাম মেইন এবং অক্সিলিয়ারি ওয়াইন্ডিং এর, মেইন ওয়াইন্ডিং তো রেগুলার ওয়াইন্ডিংটাই, তার সাথে প্যারালালি অক্সিলিয়ারি ওয়াইন্ডিং লাগাইছি এবং তার ইম্পিডেন্সটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার ফলে আমাদের দেখা যাচ্ছে দুইটা ফ্লাক্স তৈরি হচ্ছে দুইটা ওয়াইন্ডিং এর জন্য, এবং তারা হচ্ছে ফাইন নেট যেটা তৈরি করতেছে সেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে। তো এই ওয়াইন্ডিং, অক্সিলারি ওয়াইন্ডিংসটা স্প্লিট ফেজ ওয়াইন্ডিং এ দেখা যায় এই মেথডটাতে অক্সিলারি ওয়াইন্ডিং যেটা ব্যবহার করা হয় তার R/X রেশিও
মেইন ওয়াইন্ডিং এর তুলনায় অনেক বেশি হয়। যেটা আমি প্রথমে বলছিলাম, মেইন ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স যদি R1 হয় সেখানে আমরা মোটা তার ব্যবহার করি, রেজিস্ট্যান্স কম থাকে। আর অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স যদি R2 হয়, R2টাকে আমরা হলো চিকন চিকন তার ব্যবহার করি, সো তার রেজিস্ট্যান্সের মান অনেক বড় হয়, সেই পথের রেজিস্ট্যান্সের মান অনেক বড় হবে। তার মানে এখানকার কারেন্টটা হচ্ছে ওই মেইন ওয়াইন্ডিং এর কারেন্টটা হচ্ছে ল্যাগিং হবে এবং অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা হচ্ছে লিডিং অবস্থায় থাকবে। লিডিং অবস্থায় থাকবে, অক্সিলারি ওয়াইন্ডিং এর কারেন্টটা হচ্ছে প্রায় ইন ফেজে থাকে, আর মেইন ওয়াইন্ডিংটা প্রায় 90 ডিগ্রি ফেজে থাকে, ল্যাগিং অবস্থায় থাকে। তো এইটাই এখানে আবার কথাটা বলা হয়েছে 90 ইলেকট্রিক্যাল এবং স্পেসে কিন্তু তার দুটাকে যখন আমরা প্যাঁচাইছি তখন কিন্তু একজন থেকে আরেকজন, ওই যে টুথ গুলা বসাইছিলাম যে একজন থেকে আরেকজন 90 ডিগ্রি বরাবর বসাইছিলাম, প্লাস এমন ভাবে ইম্পিডেন্স ব্যবহার করি যার কারণে একজন 0 ডিগ্রি বরাবর থাকে ইলেকট্রিক্যালি, ভেক্টরে আঁকলে একজন 0 ডিগ্রি বরাবর থাকে, আরেকজন হচ্ছে ল্যাগিং অবস্থায় 90 ডিগ্রি ল্যাগিং, প্রায় 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় থাকে। 100% আসলে 90 ডিগ্রি ল্যাগিং হয় না বা 0 ডিগ্রি হয় না, যেটা হয় মোটামুটি 0 ডিগ্রি থাকে, আরেকটা কারেন্ট থাকে হচ্ছে প্রায় 90 ডিগ্রি ল্যাগিং অবস্থায় থাকে। ফ্লাক্সও স্পেসেও 90 ডিগ্রি ডিফারেন্স থাকবে, আর থিটা যেটা লিখছিলাম ওই যে সাইন ওমেগা টি মাইনাস থিটা, ওই থিটাটাও 90 ডিগ্রি থাকবে। স্পেসে এবং ইলেকট্রিক্যালি তারা 90 ডিগ্রি অ্যাপার্ট থাকবে। মেশিনটা তারপরে কি হবে, দুইজনকে যোগ করলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এবং মেশিনটা ঘুরতে থাকবে। একবার মেশিনটা ঘোরা শুরু করলে আমরা একটা সুইচ থাকে যেটা সেন্ট্রিফুগাল সুইচ থাকে, সেই সুইচটা কি করবে, অক্সিলারি ওয়াইন্ডিংটাকে মেশিন থেকে সরায় দিবে। এটা কি বোঝা যাচ্ছে? আমরা কিন্তু ইনিশিয়ালি যখন স্টার্ট করব, যেহেতু স্টার্টিং টর্ক নাই, স্টার্টিং টর্ক নাই, সো প্রথমে হচ্ছে আমরা স্টার্টিং টর্ক না থাকার কারণে অক্সিলারি এবং মেইন ওয়াইন্ডিং দিয়ে স্টার্ট করব, কিন্তু একবার স্টার্ট হওয়ার পরে মেশিনের অক্সিলারি ওয়াইন্ডিংটা সরায় ফেলবো। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে যে মেশিনে যদি অক্সিলারি সরায় ফেলি তাহলে তো সাথে সাথে কি শুধু মেইন থাকবে? শুধু মেইন থাকা মানে সেখানে একটাই ফ্লাক্স থাকা, ফাই এ থাকা মানে কি আমার ফাই নেটটা ফাই এ সমানই হবে মেশিনটা, তাহলে ঘুরবে কেন? এখন তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আর পাচ্ছি না। একবার যখন মেশিন থেকে আমি অক্সিলারি ওয়াইন্ডিং সরায় ফেলবো সাথে সাথে তার ফ্লাক্সটাও সরে যাবে, আর থাকবে না মেশিনে। যদি না থাকে মেশিনটা তাহলে ঘুরে কেন? তো যেটা হয় এটার ব্যাখ্যা হচ্ছে আমরা পরে দিব, যে কেন একবার মেশিনটা স্টার্ট হওয়ার পরে আমরা অক্সিলারি ওয়াইন্ডিং শুরুতে লাগে কিন্তু একবার স্টার্ট হওয়ার পরে অক্সিলারি সরাই ফেলার পরও মেশিনটা ঘুরতে থাকে। এটা বিভিন্ন থিওরি দিয়ে ব্যাখ্যা দেওয়ার ট্রাই করছে, ওই থিওরেম দুইটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়ব। সুইচের কথাটা কি বলেন? সুইচ দিয়ে সরানো হয়। সুইচের কথাটা আমি বললাম যে আমরা একটা সেন্ট্রিফিউগাল সুইচ থাকে, যে সুইচটা ইউজ করে অক্সিলারি ওয়াইন্ডিংটাকে মেশিন থেকে সরায় ফেলি। এটার অবস্থাটা কি হবে? আমাদের কাছে তো একটা ওয়াইন্ডিং আছে, এটা ধরো মেইন ওয়াইন্ডিং, এই জন্য এটাকে এম দিচ্ছিলাম, আর এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ওয়াইন্ডিং, এই জন্য এটা এ দিচ্ছিলাম সব। তো আমরা কি করব, এই জায়গাটাতে একটা, এই পথটাতে আমরা একটা সুইচ রাখবো, এখানে একটা সুইচ রাখবো। এই সুইচটা স্টার্টিং পয়েন্টে যখন স্টার্ট হবে মেশিনটা তখনই t=0 সেকেন্ডে এই সুইচটা ক্লোজ হবে, বোথ ওয়াইন্ডিং আমার কারেন্ট পাবে, ফ্লাক্স তৈরি হবে, ঘুরতে থাকবে মেশিন। ঘোরার পরে কিছুক্ষণ পরে মেশিনটা যখন মোটামুটি ভালো মতো ঘোরা শুরু করছে তখন আমি কি করব, এই সুইচটাকে এবার এখন বাদ দিয়ে দিব। এই সুইচটাকে যদি আবার খুলে দেই তাহলে এই অক্সিলারি ওয়াইন্ডিং কিন্তু এখন আর সিস্টেমে থাকবে না, কোনো কারেন্ট তৈরি যাবে না এই পথ দিয়ে, ওপেন সার্কিট যেহেতু কোনো ফ্লাক্সও তৈরি হবে না, শুধু সার্কিটে থাকবে কি মেইন ওয়াইন্ডিং থাকবে, মেইন কারেন্ট থাকবে, মেইন ফ্লাক্সটা থাকবে। তো সেটাই আমি বললাম, শুধু যখন মেইন ফ্লাক্স থাকবে তখন কিন্তু মেশিনে একটাই ফ্লাক্স, মেশিন তাহলে ঘুরবে কেন? তো ওইটাই আমরা একটা থিওরেম দিয়ে ব্যাখ্যা করি যে মেশিন একবার স্টার্ট হওয়ার পরে আমার ফ্লাক্স একটা থাকলেও মেশিন তারপরেও ঘুরতে থাকে। এটা হলো কানেক্টটা আমরা গতি জড়তার জন্য বলতে পারি, যে একবার যে তাকে আমি ঘুরাই দিচ্ছি ওই প্রভাবে ফিডব্যাকের মতো ওকে একটা সিস্টেম করে আমি ঘুরাই দিলাম দেখে ও আরেকবার ঘুরাই দিল দেখে আবার এভাবে করে আসলে একটা লুপের মধ্যেও পড়ে যায়, যে বারবার একই, তোমরা লুপ পড়ছো না C++-এ,
তো ওখানে লুপ যেমন এক লুপে ঢুকলো, ঢুকার পরে একই কাজ বারবার রিপিট করতে থাকে। তো এটাও সেরকম যে একবার মেশিন থেকে অক্সিলারি ওয়াইন্ডিং দিয়ে স্টার্ট করার পরে অক্সিলারি ওয়াইন্ডিং সরানোর পরও মেশিনটা ঘুরতে থাকে। বোঝা গেছে কি Yes, ma'am. কেন ঘুরে সেটার ব্যাখ্যা আমরা নেক্সট দিন দিব। আচ্ছা, এখন আমরা তো দেখলাম একটা পদ্ধতি কি, একটা হচ্ছে আমরা এমন ব্যবহার করব, এমন একটা মেথড ব্যবহার করব যার মাধ্যমে তোমরা কি দেখতে পাচ্ছ এই ইমেজ ফাইলটা? Yes, ma'am. আচ্ছা, আমরা হচ্ছে একবার স্টার্ট করার পরে দেখা যাবে যে মেশিনটা ঘুরতেই থাকবে। তো ঘোরার পরে অক্সিলারি ওয়াইন্ডিং সরাই ফেললাম। এখানে আমি ছবিটা আঁকছি এই মেথডটাতে R/X রেশিও কন্ট্রোল করে যেটা অক্সিলারি ওয়াইন্ডিং করছিলাম। তো এখানে কি এটা হচ্ছে মেইন ওয়াইন্ডিং, এখান থেকে পেঁচায় 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 নিয়ে এসে এখানে পেঁচাইছি, পেঁচায় এখান থেকে মাথা বের করছি, এটা নিউট্রালে যাবে আর এটা যাবে লাইন 1-এ। এই লাইন 1 থেকে আরেকটা তার এনে এখান দিয়ে আমি পেঁচাবো, নিয়ে কন্টিনিউয়াস এখান দিয়ে পেঁচাবো, পেঁচায় এখানে নিউট্রাল বের করবো, একই সোর্স। কিন্তু দুইজনের পজিশন কি, এ হচ্ছে 0 ডিগ্রি যদি এটাকে রেফারেন্স ধরি, ও হলো পেঁচাইছি ওকে 90 ডিগ্রি বরাবর। মেইন ফ্লাক্স এই বরাবর তৈরি হবে, অক্সিলিয়ারি ফ্লাক্স এই বরাবর তৈরি হবে। তো ওর যদি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকতে যাই, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভে দুইটা পোর্শন থাকবে। একটা হচ্ছে মেশিনটাতে যদি মেইন ওয়াইন্ডিংই শুধু থাকতো তাহলে মেশিনটা কি হতো, একদম স্টার্টিং টর্ক দেখো নাই, 0 থেকে স্টার্ট হচ্ছে মেশিনটা, তাহলে সে কার্ভ ফলো করতে হচ্ছে এইটা। মেশিনে যদি আমি যদি শুধু মেইন ওয়াইন্ডিং থাকতো তাহলে মেশিন ফলো করতো এই কার্ভটা। আর যেহেতু মেইন ওয়াইন্ডিং আছে, অক্সিলারি আছে, এই অবস্থায় মেশিনটা একই রকম টর্ক স্পিড কার্ভ কিন্তু হুবহু এক বরাবর থাকবে না, এই কার্ভটাকে ফলো করবে। আর এখন আমি কি করব, মেশিনে প্রথমে মেইন এবং অক্সিলারি থাকবে, মেশিন একবার স্টার্ট হওয়ার পরে আমি অক্সিলারিটাকে বাদ দিয়ে দিব, তখন থাকবে কি শুধু মেইন। ইনিশিয়ালি সে কার্ভ ফলো করবে অক্সিলারি এবং মেইন ওয়াইন্ডিং এর কার্ভটাকে, সেটা দিয়ে ফলো করে স্টার্ট হবে। স্টার্টে এখানে দেখো কিছু পরিমাণ টর্ক আছে, মেশিনটা স্টার্ট হবে, স্টার্ট হয়ে মেশিনের স্পিড চেঞ্জ হতে থাকবে। তারপরে একটা সময় মোটামুটি সে ভালো স্পিডে আসলে আমি অক্সিলারি ওয়াইন্ডিংটাকে দূর করে দিব, তার মানে মেশিনে শুধু মেইন ওয়াইন্ডিং থাকবে, তখন সে মেইন ওয়াইন্ডিং এর কার্ভটাকে ফলো করবে, এই বরাবর চলে যাবে। এখান থেকে স্টার্ট হয়ে হঠাৎ করে এদিকে গিয়ে সে এভাবে করে মেইন ওয়াইন্ডিং এর কার্ভটাকে ফলো করবে। বোঝা যাচ্ছে? Yes, madam. আচ্ছা, এখন এটাই আমি কথাটা আবার লিখছি কোথায় ব্যবহার করা হয়। এখানে যে স্টার্টিং টর্ক পাওয়া যায় এই মেথডে, সেটা আসলে দেখা যায় যে আমি 90 ডিগ্রি প্রায় বলছি, তো আসলে 90 ডিগ্রি পাওয়া যায় না, অ্যাঙ্গেলটা ছোট হয়। অ্যাঙ্গেল ছোট হওয়া মানে যে স্টার্টিং টর্কটা পাওয়া যায় সেই স্টার্টিং টর্কটা লো মানের একটা স্টার্টিং টর্ক পাওয়া যায়। 90 ডিগ্রি হলে সবচেয়ে ভালো স্টার্টিং টর্ক পাওয়া যাবে। আর এখানে কম পরিমাণ অ্যাঙ্গেল থাকে দেখে এটা ধরো 30 ডিগ্রি 40 ডিগ্রি এরকম মানের অ্যাঙ্গেল থাকে বা 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, স্টার্টিং টর্কটা কম পাওয়া যায়, সেটা হচ্ছে লো মানের স্টার্টিং টর্ক পাওয়া যায়। তো এমন মেশিনে আমরা এই ধরনের মেথড ব্যবহার করব যেখানে আমাদের স্টার্টিং টর্ক বেশি লাগে না, যেমন ফ্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্লোয়ার্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, পাম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে বর্তমান ফ্যান বলতে আমাদের বাসায় আমরা যেটা সিলিং ফ্যান ব্যবহার করি, সিলিং ফ্যানে কিন্তু এই মেথড ব্যবহার করা হয় না। কি ব্যবহার করা হয় কেউ কি বলতে পারবা? কারো কি কোনো এক্সপেরিয়েন্স আছে? হ্যাঁ বলো। টু ফিল্ড রিভলভিং থিওরি ইউজ করা হয়। আচ্ছা, রিভলভিং থিওরি ইউজ করা হয়, ঠিক আছে কথা, কিন্তু সেটা মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তুমি যেটা বললা ডাবল ফিল্ড রিভলভিং থিওরি এবং হচ্ছে কোয়াড্রেচার ফিল্ড থিওরি, দুইটা থিওরি। এই থিওরি কি ব্যাখ্যা দেয় আমি যেটা আগে বলছিলাম, যে মেশিনটা একবার স্টার্ট করার পর অক্সিলিয়ারি ওয়াইন্ডিং সরায় ফেলার পরও মেশিন কেন চলে সেটা ব্যাখ্যা দিতে এই দুইটা ফিল্ড থিওরি ইউজ করা হয়। তো এখানে কিন্তু সেটা আমাদের কনসেপ্ট না, আমার কনসেপ্ট হচ্ছে ফ্যানে কি মেথড ইউজ করি। স্প্লিট ফেজ মেথড আছে, আগের পেজটা যদি মনে রাখো, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স ভ্যারি করে আমরা করলাম। আরেকটা মেথড আছে ক্যাপাসিটর ইউজ করে করব, দুই রকম ফ্লাক্স তৈরি করব ক্যাপাসিটর ইউজ করে। আর আরেকটা হচ্ছে শেডেড পোল মোটর। তো তোমার কি মনে হয় কোনটা ব্যবহার করা হয় বাসার ফ্যানে? স্লিপ রিং মোটর।
মোটর তো নাই, বাসার ফ্যানে স্লিপিং আমরা ব্যবহার করি না আসলে। বাসার রেগুলার ফ্যান যেটা অন্তত এখন যেটা এক্সিস্ট করতেছে বাসায়, আহ, তোমাদের আরো আছে টাইপের, আচ্ছা বর্তমানে বাসায় যেটা মোটামুটি রেগুলার ইউজ করা হয় সেটাতে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরই ব্যবহার করা হয়। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে কিন্তু স্লিপ রিং নাই, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে শুধু স্কোয়ারেল কেজ টাইপের হয় এবং সিঙ্গেল একটা ফেজ সাপ্লাই দেওয়া হয়। সেখানে কোন মেথডটা ব্যবহার করা হয়? স্প্লিট ফেজ মেথড, মানে একটু আগে যে মেথড করলাম রেজিস্ট্যান্স ভ্যারি করে চিকন তার মোটা তার ব্যবহার করলাম, R/X রেশিওটাকে চেঞ্জ করলাম, অথবা ক্যাপাসিটর অ্যাড করে করা হয়, অথবা শেড ক্যাপাসিটর অ্যাড করে করো। ক্যাপাসিটর অ্যাড করে করা হয়। ভেরি গুড। কারণ কি তোমরা এটা কেন মনে হলো ক্যাপাসিটর অ্যাড করে বলো তো? ফ্যান নষ্ট হলে ক্যাপাসিটর আগে চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। অনেক সময় দেখবা বাসার ফ্যান কাজ করে না, তখন কি করবে, তখন ইলেকট্রিশিয়ান আনলে বা নিজে যদি চেঞ্জ করে এক্সপিরিয়েন্স থাকে ভালো কথা, তখন দেখবা সেখানে কিন্তু আমরা ক্যাপাসিটরটা প্রথমে ফোকাস করে মেশিন চলে না, তার মানে ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে, ক্যাপাসিটর অ্যাড করে আমরা দেখব। এই মেশিনটাই ফ্যানে, এই মেকানিজমটাই ফ্যানে ইউজ করা হয়। আচ্ছা, এখানে দেখো ক্যাপাসিটর স্টার্ট মোটর। তো ক্যাপাসিটর স্টার্ট মোটরে বেটার কেন? কারণ এখানে যে টর্কটা তৈরি হয় সেটা হচ্ছে আগের যে মেথড ব্যবহার করছি তার তুলনায় ভালো, হায়ার টর্ক পাই। কারণটা কি, ওই যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসলে পাওয়া যায় মোটামুটি। আগে যেমন 30-40 ডিগ্রি পাচ্ছিলাম, এখানে 90 ডিগ্রির মতো পাই। আচ্ছা, এখানে কি করা হয়, অক্সিলারি ওয়াইন্ডিং আর মেইন ওয়াইন্ডিং ধরো একই রকম ওয়াইন্ডিং এ আমি পেঁচাবো, কিন্তু অক্সিলারি ওয়াইন্ডিং এর সাথে সিরিজে আমরা একটা ক্যাপাসিটর ইউজ করে দিব। এই যে তোমরা কি এটা দেখতে পাচ্ছ, এই ছবি দিলাম যে ইমেজ ফাইল। আচ্ছা, তো মেইন ওয়াইন্ডিংটা আছে, অক্সিলারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স আছে, একই রকম দুইটা ওয়াইন্ডিং এ মোটামুটি ব্যবহার করব, কিন্তু ওর সাথে সিরিজে অক্সিলারি ওয়াইন্ডিং এ সিরিজে একটা ক্যাপাসিটর লাগাই দিব। তার ফলে কি হবে, দুইজনের R সমান, কিন্তু ওর সাথে একটা C দিয়ে দিছি, এডিশনাল সি যদি না থাকতো দুইজনের কিন্তু অ্যাঙ্গেল সেম থাকতো, ইম্পিডেন্স যদি সমান হয় দুইজনের অ্যাঙ্গেল সেম থাকতো। ধরো এটা যদি কারেন্ট যেটা প্রডিউস হচ্ছে সেটা ধরো 30 ডিগ্রি কারেন্ট, আর এখানকার যে কারেন্টটা তৈরি হচ্ছে ইম্পিডেন্স যেহেতু সমান, ভোল্টেজও সেম, তাহলে তাদের কারেন্টও একই অ্যাঙ্গেলে থাকবে, 30 ডিগ্রি তৈরি হবে। কিন্তু এবার তার সাথে আমি ক্যাপাসিটর অ্যাড করছি, ক্যাপাসিটর অ্যাড করা মানে কি, সিস্টেমের সাথে এখন একটা 90 ডিগ্রির ব্যাপার চলে আসছে, 90 ডিগ্রি। তার মানে এখানে যে কারেন্টটা থাকবে, এখানকার কারেন্টটা তার সাথে এডিশনাল ইম্পিডেন্স ক্যাপাসিটরে এক্সসি যোগ হওয়ার কারণে এখানে দেখা যাবে কারেন্টটা তার তুলনায় 90 ডিগ্রি লিড করবে। এটা যদি 30 ডিগ্রি হয়, তার চেয়ে 90 ডিগ্রি লিড করা মানে এটা হবে অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। বোঝা যাচ্ছে কি? ম্যাম এই জায়গাটা আবার একটু বলবেন, বললাম অ্যাঙ্গেলের ব্যাপারটা। হ্যাঁ, অ্যাঙ্গেল 120 হবে। এই বুঝাচ্ছি, দাঁড়াও। আমরা যদি দুইটা ওয়াইন্ডিং ইউজ করি, দুইটা ওয়াইন্ডিং এর একজনের জেড, এখানে হচ্ছে এইটা একটা পথ, এই পথে জেড হচ্ছে 3 + 5J। হ্যাঁ, এখানেও একই কাজ করলাম, 3 + 5J একই ব্যবহার করলাম, তাহলে সেম কারেন্ট যেটা যাবে সেই কারেন্টের অ্যাঙ্গেল ধরো হচ্ছে I 30 ডিগ্রি হচ্ছে, ধরলাম I - 30 ডিগ্রি, এখানকার কারেন্ট হবে I - 30 ডিগ্রি হবে। এখন আমি কি করছি, এই পথে আমি একটা ক্যাপাসিটর অ্যাড করে দিচ্ছি, তাহলে ক্যাপাসিটরের জন্য একটা XC আসবে, XC এর মান ধরলাম হচ্ছে -5J। তাহলে এই পথের ইম্পিডেন্স হবে একরকম, এই পথের ইম্পিডেন্স হবে একরকম, এই পথের ইম্পিডেন্স হবে একরকম। ক্যাপাসিটর কিন্তু লিড করে, কারেন্টকে লিড করায়। তাহলে এই বরাবর এইখানে কারেন্টটা যদি -30 ডিগ্রি বরাবর হয়, ক্যাপাসিটর অ্যাড করার কারণে এই অ্যাঙ্গেলটা দেখা যাবে -30 + 90, ওই যে ক্যাপাসিটর আছে যেহেতু, মোটামুটি আর কি অ্যাপ্রক্সিমেটলি হিসাব করলে হয়তো ভিন্ন আসবে, এটা হিসাব করে দেখতে হবে কত আসে। মোটামুটি ধরতে পারি এখানে আসবে হলো হয়তো +60 ডিগ্রির মতো ধরলাম, তাহলে কারেন্টটা হবে এই বরাবর প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা লিডিং হবে, I অক্সিলারি এটা হচ্ছে লিডিং হবে, I মেইনটা হচ্ছে ল্যাগিং অবস্থায় থাকবে। কথাটা কি বুঝা গেছে এখন? জি ম্যাম। এখন এই যে দুইটা ভিন্ন ডিরেকশনের আমি কারেন্ট পেলাম, মানে ভিন্ন ডিরেকশন বলতে কি বোঝায়, আসলে IM টা হবে ধরো 5 sin ωt যদি IM হয়,
তাহলে আই অক্সিলিয়ারি হবে হচ্ছে হয়তো 6 sin ওমেগা টি মাইনাস 90 সরি প্লাস 90 ডিগ্রি লিডিং থাকবে। তার মানে সময়ের সাথে সাথে তাদের মানটা চেঞ্জ হতে থাকবে, ভিন্ন ভিন্ন। এই বরাবর একটা ফ্লাক্স পাবো যা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, এই বরাবর একটা ফ্লাক্স পাবো সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। সামেশনে যে ফাইনেটটা পাবো সেটা আমরা দেখব এভাবে করে রোটেটিং একটা ফাইনেট আমরা পাচ্ছি। বোঝা গেছে কি? বুঝা গেছে না যায় নাই? জি ম্যাম। Yes, ma'am. তো এখন আমি এটা দেখি, এখানে তাই করা হলো। আমরা হচ্ছে ক্যাপাসিটর ইউজ করলাম সিরিজে, করার ফলে দেখা যাচ্ছে যে এই অক্সিলারি যে কারেন্টটা সেটা 90 ডিগ্রি লিড করতেছে, আইএমটা 90 ডিগ্রি ল্যাগ করতেছে। তো এই অবস্থায় ব্যবহার করার ফলে আমাদের মেশিনটা স্টার্ট ফাইনেট পাবো, যেটা মেশিনটাকে স্টার্ট ঘোরানো শুরু করবে, ঘুরতে থাকবে। রোটর স্টার্টস টু রোটেট, ফাইনেট রোটেট করবে, সাথে সাথে রোটরও রোটেট করবে। এটা কোথায় ব্যবহার করি? পাম্পে ব্যবহার করি, কম্প্রেসারে ব্যবহার করি, ওই যে ফ্রিজের কম্প্রেসার আছে, এয়ার কন্ডিশনের কম্প্রেসার আছে। আর এমন মোটর যাদের স্টার্টিং টর্কটা একটু বড় লাগে, লোডেড অবস্থায় যেসব মোটর চালু করতে হয় কিন্তু সিঙ্গেল ফেজ ছাড়া অন্য কোনো অপশন নাই আমাদের হাতে, সবচেয়ে বেস্ট অপশন তো আসলে 3 ফেজ মোটর ব্যবহার করা। কিন্তু আমার কাছে হয়তো টাকা নাই, 3টা ফেজ ব্যবহার করার মতো টাকা, কেনার মতো টাকা নাই, অথবা আমি যে এলাকায় থাকি সেখানে আসলে 3 ফেজ অ্যাভেলেবেল না। তো সেই সব ক্ষেত্রে আমি সিঙ্গেল ফেজ এমন মোটর ব্যবহার করব, সিঙ্গেল ফেজ মোটরই ব্যবহার করতে হবে, কিন্তু আমার চাহিদা পূরণ করার জন্য চেষ্টা করব ক্যাপাসিটর স্টার মোটর ব্যবহার করতে, কারণ আমার স্টার্টিং টর্ক বড় লাগে। আচ্ছা, এই ক্যাপাসিটর স্টার্ট মোটর আবার 2 রকম রাখা হয়, পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর আর ক্যাপাসিটর স্টার্ট ক্যাপাসিটর রান মোটর। তো ক্যাপাসিটর স্প্লিট পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরে এই ক্যাপাসিটরটা আসলে সুইচ দিয়ে অক্সিলারি ওয়াইন্ডিং কে আবার আলাদা করে দেওয়া হয় না। এই যে এইখানে দেখো এই ক্যাপাসিটরটা সবসময় থাকবে। আমরা কি করছিলাম? অক্সিলারি ওয়াইন্ডিংটা সুইচ দিয়ে দূর করে দিছিলাম, যে স্টার্টিং এ কানেক্ট করো, স্টার্টিং একবার রানিং হয়ে গেলে মেশিন থেকে ক্যাপাসিটর দূর করে দাও, মানে অক্সিলারি ওয়াইন্ডিংটা মেশিন থেকে দূর করে দাও। তো এই ক্ষেত্রে সেটা না, পার্মানেন্টের ক্ষেত্রে সবসময় ক্যাপাসিটর আমার থাকবেই। এই মেশিনে এই অক্সিলারি ওয়াইন্ডিং সবসময় থাকবে, এই মেইন ওয়াইন্ডিং সবসময় থাকবে, কাউকে দূর করবো না। তো টর্ক ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তাহলে কি হবে? একটাই কার্ভ হবে, যেটা স্টার্টিং টর্ক সাম ভ্যালু আমরা পাবো। আর আরেকটা মেশিন আছে, এটার ফলে এটা ইমপ্রুভমেন্ট কি কি, এটা সুবিধা কি কি, অ্যাডভান্টেজ এখানে দেওয়া আছে। এই মেশিনের ক্ষেত্রে কোনো এডিশনাল সুইচ ব্যবহার করতে হয় না, কারণ সেন্ট্রিফিউগাল সুইচেরও কিন্তু কনস্ট্রাকশন ঝামেলা আছে, মেকানিক্যাল সুইচ বানাইতে হয়, মানে ওটাও মেইনটেনেন্সেরও একটা ব্যাপার থাকে। এডিশনাল এখানে কোনো সুইচ লাগতেছে না, অক্সিলারিটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। এবং এটা হচ্ছে এফিশিয়েন্সি হায়ার ইমপ্রুভ করবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবে, স্মুদার টর্ক, মানে এই যে দেখো এখানে কোনো ব্রেক নাই, একটা কার্ভ ফলো করবে, একটাই, যেহেতু মেশিন সবসময় একই রকম, সো একটাই কার্ভ ফলো করবে, কেউ সরে যাচ্ছে না, কেউ অ্যাডিশনাল যোগ হচ্ছে না। আচ্ছা, আর এইখানে সমস্যাটা কি, এখানে আমরা বড় মানের কোনো ক্যাপাসিটর ব্যবহার করতে পারবো না। বেশি বড় মানের ক্যাপাসিটর যদি ব্যবহার করে ফেলি তাহলে দেখা যাবে যে আমাদের সাপ্লাই থেকে বেশি কারেন্ট টানবে। দেখা যাবে বেশি বড় মানের ক্যাপাসিটর ব্যবহার করলে সাপ্লাই থেকে আমাদের ইম্পিডেন্স কি, ক্যাপাসিটরের ইনভার্স 1/2 পাই এফসি। তার মানে বড় মানের ক্যাপাসিটর যদি ব্যবহার করতে চাই, আমি ব্যবহার করে ভাবলাম যে আমি ইমপ্রুভ করতে চাই টর্ক স্টার্ট, ঠিক আছে, টর্ক স্টার্ট ইমপ্রুভ করলাম, কিন্তু এই ক্যাপাসিটর তো সার্কিটে সব সময় থেকে যাবে। তার মানে সে বেশি পুরো অপারেটিং টাইমটাতে সে বেশি কারেন্ট টানবে। বেশি যদি কারেন্ট টানে তার মানে কি আমাদের লস হবে। বেশি কারেন্ট বেশি টানলে আমাদের জন্য লস না, সেরকম তার ব্যবহার করতে হবে যাতে বেশি কারেন্ট টলারেট করতে পারে, সো লস। তো এই ক্ষেত্রে আমার খেয়াল করে সিটাকে ছোট মানের সি ব্যবহার করতে হয়, যাতে আমার এই বেশি কারেন্ট টানা না হয়। তো এটাও আবার আমাদের লস, যে স্টার্টিং তাহলে কত ছোট মানের সি ব্যবহার করা মানে স্টার্টিং টর্ক আবার ছোট পাওয়া। এটা একটা আমাদের মানে জাস্ট আমাদের দুইটা কন্ডিশন আর কি, যে বেশি সি যদি ছোট ব্যবহার করি টর্ক আবার স্টার্টিং টর্ক আবার ছোট হয়ে যায়, কিন্তু লাভ হয় কি রানিং কন্ডিশনে বেশি কারেন্ট টানবে না।
কিন্তু সি যদি বড় ব্যবহার করি স্টার্টিং টর্ক ভালো পাবো, কিন্তু রানিং কন্ডিশনে সে বেশি বেশি কারেন্ট টানবে, আমাদের জন্য লস হবে। সো এই দুইটার মধ্যে আমরা দেখবো যে কোনটা ইউজ করা কোন সময় বেটার, সেইভাবে আমি কাজ করব। আচ্ছা, তো এই সমস্যার সমাধানের জন্য ওরা কি করবে, ক্যাপাসিটরে দিব, কিন্তু আমরা কি করব, ক্যাপাসিটর স্টার্টিং এ একটা ক্যাপাসিটর ব্যবহার করব, রানিং কন্ডিশনে অন্য মানের একটা ক্যাপাসিটর ব্যবহার করব। তো সেটার ছবি হলো এরকম যে রানিং স্টার্টিং অবস্থায় একটা সুইচ দিয়ে একটা ক্যাপাসিটর অ্যাড করব, এই ক্যাপাসিটরের মানটা অনেক বড় হবে, সো স্টার্টিং এ আমার টর্ক বেশি পাবো, কিন্তু রানিং এ এই ক্যাপাসিটরটাকে আমি আর ব্যবহার করব না, সরাই ফেলবো, রানিং এ ছোট মানের একটা ক্যাপাসিটর ব্যবহার করব, যার ফলে স্মুথ একটা তখন কাজ চলবে, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে এবং আমাদের এফিসিয়েন্সিও ভালো হবে। কিন্তু যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশন, রানিং এবং স্টার্টিং যেহেতু ভিন্ন ভিন্ন, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভেও দেখবা দুই রকম কার্ভ এক্সিস্ট করবে। ইনিশিয়ালি স্টার্ট হবে এই টর্ক থেকে, স্টার্ট হয়ে 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 চলতে থাকবে, কিছু দূর এভাবে চলার পরে আমরা যখন স্টার্টিং ক্যাপাসিটরটাকে বাদ দিয়ে দিচ্ছি তখন শুধু রানিং ক্যাপাসিটরটা আসছে, মেশিনটা হঠাৎ করে জাম্প করে অন্য কার্ভে চলে যাবে, এই কার্ভটা হচ্ছে আমরা পাবো। বোঝা যাচ্ছে কি? জি ম্যাডাম। আচ্ছা, আজকে এতটুকুই পড়াবো। আচ্ছা, এই যে স্টার্টিং মোটর যেটা আমরা ক্যাপাসিটর ব্যবহার করি সেটা হচ্ছে রানিং ক্যাপাসিটরে, মানে স্টার্টিং ক্যাপাসিটর যদি 100 হয় তাহলে রানিং হবে 10 বা ম্যাক্সিমাম 20, মানে 10 to 20% অফ স্টার্টিং ক্যাপাসিটর হচ্ছে রানিং ক্যাপাসিটর আমরা ব্যবহার করি। আচ্ছা, এখন আজকের ক্লাসের উপর কোনো কোশ্চেন থাকলে বা প্রিভিয়াস ক্লাসের উপর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা ম্যাডাম, একটা ইকুয়েশন ছিল হচ্ছে ম্যাডাম, যদি ক্যাপাসিটর ইউজ করা হয় সিস্টেমের মধ্যে, ওই যে ম্যাডাম টাউ এস ইকুয়ালস টু কে ইনটু আই মিউ ইনটু আই এ ইনটু সাইন আলফা। আচ্ছা ম্যাডাম, এই ইকুয়েশনটাকে কাজে লাগবে? ইকুয়েশনটা তোমরা কোন বই থেকে পাইছো? এই ইকুয়েশনটা আমি আসলে পড়াই নাই তোমাদেরকে। এই ইকুয়েশনটা তোমরা প্রশ্নেও আসলে সেভাবে আসে না, ম্যাথটাতে আসে না, কিন্তু এটা একটা কনসেপ্ট, এটা হলো বোঝার সুবিধার জন্য একটা কনসেপ্ট। এখন তোমরা কি চাও যে আমি পড়াই দেই নাকি, মানে কেন যে বললা? না ম্যাম, দরকার নেই ওটা। দরকার নাই তা না, এটা একটা কনসেপ্ট আর কি, মানে মেশিনটা কেন কাজ করে এটা আসছে হচ্ছে লরেন্জ ফোর্স, তোমাদেরকে ডিসকাস করছিলাম না আমাদের লরেন্জ ফোর্সটা কি বলছিল যে আমার যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে সেই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা একটা আইএল ক্রস বি, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা একটা ফোর্স ফিল করে ক্রস বি। এই সূত্রটা আমরা ছোটবেলায় পড়ছি, তাই না? পড়ছি তো? ইয়েস ম্যাম। এই সূত্রটা থেকে আসছে টর্কের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, যে টর্ক হচ্ছে আই এল ক্রস বি, এই সূত্রটাকে ফলো করবে। রোটেটিং, এখানে হচ্ছে রোটেটিং অবস্থা থাকবে। তো এখানে আইটা কি, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তো কন্ডাক্টর বুঝলাম, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমরা বলতে পারি কাকে, আমাদের আসলে যখন স্টেটর রোটর নিয়ে কাজ করতেছি তখন স্টেটরটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এই যে বিটা আছে, বিটা হচ্ছে স্টেটর তৈরি করতেছে। স্টেটর আমি 3 ফেজ সাপ্লাই দিচ্ছি বা সিঙ্গেল ফেজই দিচ্ছি, যেটাই দিচ্ছি স্টেটরে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, যেটা হচ্ছে রোটেটিং ফ্লাক্স তৈরি হচ্ছে। তো এই ফ্লাক্সটা হচ্ছে বি। আর রোটরে এর প্রভাবে রোটরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে, রোটরে একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, এই ফ্লাক্সটা আগের ফ্লাক্সটাকে ফলো করার চেষ্টা করতেছে, যার জন্য মোটরটা ঘুরতেছে। এটা হলো পিছনের ফিজিক্স কি হয়। আর সূত্র দিয়ে যেটা আমরা প্রকাশ করি সেটা হচ্ছে আই এল ক্রস বি। তো এই আইটা আসলে রোটরের আইটাকে মিন করে, রোটরের যে আই আর সেটাকে মিন করে। রোটর হচ্ছে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, তাকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি, ম্যাগনেটিক ফিল্ডটা কি, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে আমাদের স্টেটর, স্টেটরের ফ্লাক্স তৈরি হচ্ছে, সে ঘুরতে থাকবে। তো সেখান থেকেই আসছে আই এল বি সাইন থিটা বা ডেল্টা বলে, এই অ্যাঙ্গেলটাকে আসলে ওরা বলে ডেল্টা দিয়ে প্রকাশ করে, সাইন ডেল্টা। তো এইখানে বিটা হচ্ছে আমাদের
IL BS স্টেটরের ফ্লাক্স, আর আইটা হচ্ছে রোটরের কারেন্ট। তো রোটরের কারেন্টটা কি আবার প্রপোর্শনাল টু কি হবে? রোটরের BR এর প্রপোর্শনাল হবে না? মানে এই কারেন্ট IR এর জন্যই তো BR তৈরি হয়, তাহলে BR আর IR কি প্রপোর্শনাল থাকবে না? ইয়েস ম্যাডাম। এখান থেকেই এটা আসতেছে। এই ইকুয়েশনটা আসতেছে হচ্ছে এল বিআর বিএস সাইন ডেল্টা, সেখান থেকে আসে এল এল বিআর ক্রস বিএস। এটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এল অংশটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ এল হচ্ছে একটা কনস্ট্যান্ট, জাস্ট মিন করে। তো বিআর টাউটা হবে প্রপোর্শনাল টু বিআর ক্রস বিএস বা বিআর বিএস সাইন ডেল্টা, বিআর বিএস সাইন ডেল্টা। তো সেইটাই তুমি আবার কি বললা, তোমার ফর্মটা কি ছিল? কারেন্টের ফর্মে। বিআরটা হচ্ছে একটা কারেন্ট আইআর, তুমি কি বলছো বলো তো? ম্যাডাম হচ্ছে tau s equals to k into I mu into I a into sin alpha. আই মিউ আই এ সাইন আলফা। তো এই সাইন আলফাটা হচ্ছে এই যে সাইন ডেল্টা আমি যেটা বললাম সেটা, আই মিউ আই এ হচ্ছে এই দুইটা, আর কেটা হচ্ছে কনস্ট্যান্ট। এই যে প্রপোর্শনালটা লিখলাম যে এখানে একটা কনস্ট্যান্ট আছে যেগুলো সার্কিটের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করবে, প্যারামিটার, কনস্ট্রাকশনাল প্যারামিটার। আই মিউটা হচ্ছে বিআর এর সাথে প্রপোর্শনাল, আই এটা হচ্ছে বিএস এর সাথে প্রপোর্শনাল, সাইন ডেল্টা হচ্ছে সাইন আলফা। বোঝা গেছে? এইভাবে করে সূত্রটা আসছে। এখন তোমরা পরীক্ষার জন্য এই এরকম সূত্র দিয়ে আসলে ম্যাথ আমার চোখে পড়ে নাই, এই কারণে এই সূত্রটা নিয়ে আর আলাদা করে ডিসকাস করি না। এটা হলো পিছনের একটা মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে এটা যে হচ্ছে সেটাকে ম্যাথমেটিক্যালি আমি রিপ্রেজেন্ট কি করি কিভাবে, এই যে আইএল ক্রস বি দিয়ে, সেখান থেকে এই সূত্রটা আসছে, বিআর বিএস সাইন ডেল্টা। বোঝা গেছে কি? ম্যাডাম দেখো আর আর কিছু ম্যাডাম বলো। ম্যাডাম লাস্ট ক্লাসে মানে একটা বলা হয়েছিল যে স্পিড কন্ট্রোল মেথড গুলো এক্সপ্লেইন করো, ওটা 20 মার্কের আসতে পারে। ম্যাডাম এখানে হচ্ছে ওই যে পিক গুলো দিয়ে দিব শুধু। কন্ট্রোল মেথডে তোমরা স্পিড কন্ট্রোল মেথডে কিন্তু পিক না, আমি বলছি যে স্টার্টিং স্টার্টিং এর পিক গুলা, কারণ স্টার্টিং এর পিক গুলা হচ্ছে অনেক কমপ্লেক্স, কিন্তু মোটামুটি বড় বড় পিক। তো আমি 20 মার্কের জন্য বলবো যে তুমি দিলে তুমি জাস্ট পিক গুলাই যদি দিয়ে দাও, 18-19 পিক ঠিক মতো আঁকতে পারলে আমি হয়তো 20ই দিয়ে দিব তোমাকে। আর যদি আমি একটা মেথড উল্লেখ করে বলি তোমাদেরকে যে অটো ট্রান্সফরমার স্টার্টিং মেথড এক্সপ্লেইন করো, তখন আমি এক্সপেক্ট করবো তুমি অন্তত 3টা লাইন এখানে লিখবা। 15 মার্ক বা 17 মার্কের যদি দেই, তখন এখানে তুমি 3টা লাইন লিখবা যে স্টার্টিং এ থাকে এই অবস্থায়, যার কারণে ডেল্টা কানেকশন, সরি, অটো ট্রান্সফরমারের স্টেপ ডাউন একটা অটো ট্রান্সফরমার ইউজ করি। স্টার্টিং এ দেখা যায় স্টেপ ডাউন পোর্শনের লো ভোল্টেজটা পায়, তার মানে মেশিনটা তখন ইনরাশ কারেন্ট কম হবে, মেশিন স্টার্ট হবে, তারপরে ফুল ভোল্টেজটাই রানিং অবস্থায় সে ফুল ভোল্টেজটাই পাবে, তখন আর ইনরাশ কারেন্টের সমস্যা থাকবে না। এই মানে যে কোনো একটা স্পেসিফিক চাইলে তখন মানে চিত্র আর কিছু লেখা। দুই লাইন 3 লাইন এরকম একটা লেখা আমি এক্সপেক্ট করবো। হ্যাঁ ম্যাম আজকের গুলো কিভাবে থিওরি থাকবে? আজকের গুলা তোমাদেরকে বলা হতে পারে কি ধরনের, একটা কোশ্চেন আসতে পারে যে মোটরের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং মেথড গুলা উল্লেখ করো। তো আমি 2টা মেথড পড়াইছি, আমি কিন্তু একটা মেথড এখনো পড়াইনি, একটা মেথডটা ইনশাল্লাহ সামনের দিন পড়াবো। আর আরেকটা কোশ্চেন আসতে পারে যে ছোট কোশ্চেন হিসেবে ব্যাখ্যা টাইপের, ধরো লাইক 7 মার্কের কোশ্চেন, যে 7 থেকে 10 মার্কের, যে ইন্ডাকশন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না, নিজে নিজে স্টার্ট হইতে পারে না, এক্সপ্লেইন করো। তখন তুমি বলবা যে এখানে আমরা একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই দেই, দেওয়ার ফলে একটা ফ্লাক্স তৈরি হয়, ফ্লাক্সটার কারণে ফ্লাক্সের ডিরেকশনের কোনো চেঞ্জ হয় না, ফ্লাক্সটা কোনো রোটেটিং ফ্লাক্স তৈরি করে না, একটাই ফ্লাক্স একটা ডিরেকশনই তৈরি হয়, মানে যেহেতু চেঞ্জ হয়, একটা ট্রান্সফরমারের মতো সেকেন্ডারি বা রোটরে সে ভোল্টেজ ইনডিউস করে ঠিকই আছে, কিন্তু রোটেটিং কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই দেখে মেশিনটা ঘুরে না, সো মেশিনটা স্টার্ট হইতে পারে না। এটাই 2টা কোশ্চেন, একটা হচ্ছে স্টার্টিং মেথড উল্লেখ করো, আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না কেন, বা স্টেটমেন্ট এক্সপ্লেইন করো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং টর্ক 0, এই কথাগুলোর মানে কি, এটা মানে এটা। বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, আর আর কোনো কোশ্চেন?
ম্যাথটা তোমরা কি ম্যাথ করো নাই এখনো, না করবা? আচ্ছা, আমরা যদি সিলেবাসটা ইনশাল্লাহ শেষ করে দেই নেক্সট ক্লাসে, তারপরে ক্লাসে তোমরা যে কোনো একজন যারা একটু সিনসিয়ার তারা হচ্ছে ম্যাথ গুলা সব কালেক্ট করে ফেলবা, যে যত ম্যাথ সাজেশন দিছি সবগুলো এক জায়গায় কালেক্ট করবা, কালেক্ট করে দেখতে বসবা। ছুটিতে দেখতে বসো, দেখতে বসে যতটুকু ম্যাথ করো সিরিয়ালি শুরু করো, করার পরে যতটুকু দেখতে পারো সেই অনুযায়ী আমরা খোলার পরে একটা দিন বসে ম্যাথ গুলার মধ্যে কারো কোনো সমস্যা থাকলে আমরা একদিন বসে কথা বলতে পারি, একদিন কি আরো কয়েকদিনও বসতে পারি একসাথে। ম্যাথ নিয়ে এবং মানে 2-3টা ক্লাস রাখলে ভালো হবে। হ্যাঁ, ম্যাথের 2-3টা ক্লাস নিব, তাহলে একটা করি, প্রথমে ইন্ডাকশন মোটরের প্রবলেম গুলা নিয়ে প্রথম ক্লাসে বসি। ধরো নেক্সট খুললে পরে আমাদের 7 তারিখে খুলবে তো। ম্যাথ মেইনলি প্রবলেম ম্যাম ইন্ডাকশন মোটর আর ট্রান্সফরমারের এই যে বড় ম্যাথ গুলো ম্যাম করে দিলে হবে, বাকিগুলো না হলে হবে। আমি দিব না, আমি হলো কি শুরু করব, তোমরা পরে আসবা, পরে আসার পর বলবা যে ম্যাডাম এটা বুঝি নাই, তখন দেখা যাবে আমি হয়তো করেই দিচ্ছি তোমাদেরকে পুরোটা, কিন্তু তোমরা আমাকে আগে প্রবলেম বলবা। আগে আমি চাই যে তোমরা বলবো ম্যাডাম এই প্রবলেমটা বুঝি না, এত নাম্বার ম্যাথ বুঝি না, এটা তোমরা আগে আমাকে বলতে হবে, দেখে বলতে হবে। আমি নিজে থেকে কিছু করাবো না, তারপরে দেখে পারো নাই, ঠিক আছে আমি বুঝাই দিব, তখন আমি আবার করাই দেবো, অসুবিধা নেই, কিন্তু তোমার প্রবলেম আগে বের করতে হবে। এটা হচ্ছে হয় 8 তারিখে অথবা 9 তারিখে আমরা ইন্ডাকশন মোটরের ম্যাথ গুলা নিয়ে তাহলে বসি। হ্যাঁ, তারপরে টাইম সেট করে আমরা বলো। ম্যাম আপনি বলেন, আমি বলছি। তারপরে আমরা আবার ট্রান্সফরমারকে 2 ভাগ করব, ইন্ডাকশন মোটরে তো ম্যাথ বেশি না, সো একদিনে করবো। আর ট্রান্সফরমারকে 2 ভাগ করে আরেকদিন ট্রান্সফরমারের প্রথম দিকের ম্যাথ, আরেকদিন ট্রান্সফরমারের সেকেন্ড দিকের ম্যাথ করে আমরা 3টা ক্লাসে ম্যাথ কভার করে ফেলবো। তারপরে ধরো আরো রাখতে পারি তোমাদের হচ্ছে এর মধ্যে তোমরা পড়ে ফেলবা থিওরিটিক্যাল জিনিসগুলো পড়ে ফেলার পরে তোমাদের অনেক প্রশ্ন আসবে, এটা কি বললেন ম্যাডাম, ওটা কি বললেন বুঝি নাই বা সামথিং, ওগুলা নিয়ে আবার 2টা ক্লাস করবো। টোটাল 5টা ক্লাসের মধ্যে মোটামুটি রিভিউ আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো আপাতত ঈদের পরে আমাদের প্ল্যান, এভাবে আমরা আগাবো। হ্যাঁ, নেক্সট ক্লাস কি ঈদের পর? হ্যাঁ হ্যাঁ, এগুলো ঈদের পরে। তোমরা যদি বলো লাগবেই না ম্যাডাম সব বুঝি, তাহলে আমি আর কোনো ক্লাস দিব না, আমার সমস্যা নেই। আর যাদের সমস্যা হবে তারা আমার সাথে কি ক্লাস প্রবলেম নিয়ে বসলা, কথা বললাম, এইটাই। ম্যাডাম 8 তারিখে হচ্ছে ইন্ডাকশন মোটরের ম্যাথ গুলো হ্যাঁ, নিয়ে বসা হবে। ইন্ডাকশন মোটরের ম্যাথ গুলো নিয়ে বসবো ইনশাআল্লাহ। হ্যাঁ ম্যাম আরেকটা কথা ছিল হচ্ছে যে হ্যাঁ, বুঝলাম। এবার কি ম্যাম ক্লাস হবে? হ্যাঁ, মঙ্গলবার যতটুকু হবে সিলেবাস অতটুকু, এরপর আর পড়াবো না, অনেক পড়াই করছি তোমাদেরকে। জি ম্যাম অনেক পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, ম্যাম আরেকটা miss। কথা ছিল হচ্ছে যে ম্যাথ এ পর্যন্ত ম্যাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যেগুলো স্পেসিফিক ভাবে বলে দিয়েছেন ম্যাম ওগুলো তো শুধু দেখবো তাই না? ওগুলা দেখলে আমার মতে তোমাদের এইটা ভাববো না যে আমি মুখস্থ করে আসছি পরীক্ষায়, কেউ যদি এটা মাথায় ওটা না। পারো যে মুখস্থ করে আসছি ওইটাই আসবে, তা তো না, জাস্ট মানগুলো আমি একটু চেঞ্জ করে দিব, এই টাইপের কাজ করো। তো মুখস্থ না, মানে তুমি যদি পড়ো কনসেপ্ট বুঝো তাহলে ওই ম্যাথই আসলে আসবে, কনসেপ্ট বুঝলে ওই টাইপের ম্যাথই আসবে। হ্যাঁ, ওই ম্যাথ করলেই না। ওকে ম্যাম। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস তাহলে শেষ করে দিই। আমরা মঙ্গলবারে 28 তারিখে নেক্সট ক্লাসটা করব, করে সিলেবাস যতটুকু হবে অতটুকুতেই শেষ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম।